আমি সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষবার স্লোগান দিয়েছো, আজকে বিপ্লবী হয়ে গেছো না? আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী। এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই। তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিসের উপর ভিত্তি করে আজকে আপনি প্রবাসী সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি একটি কথায় উত্তর দিয়েছিলেন, আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। সেই কারণেই আওয়ামী লীগ কোনোদিন তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই, পরিবারকে মূল্যায়ন করে নাই। 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেইলি অবজারভার সহ সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো যে একদম ফিটফিটে পায়জামা পাঞ্জাবি, ওনার যে জুতার পালিশ, সেখানে চেহারা দেখা যায় উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেফতার করেছেন, উনি আত্মসমর্পণ করেছেন। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছে, আমাকে কি তোরা ফাঁসির কাজটা ঝুলাতে চাস? আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশের থেকে বই লিখেছেন। এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধানমন্ত্রী ছিলেন, তার মেয়ে একটি বই লিখেছেন ঐতিহাসিক। সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশের থেকে বই লিখেছেন। উনি লিখেছেন, আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গেছিলেন, একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারবো। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছে, আমাকে কি তোরা ফাঁসির কাজটা ঝুলাতে চাস? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিনফিনে পাজামা পাঞ্জাবি পরে এবং ওনার পাইপ এরিন মোড় টাবাকোতে যে পাইপ উনি টানতেন, এটি টানতে টানতে উনি পোটরা পাল্টে নিয়ে বসেছিলেন। কখন পাকিস্তান সেনাবাহিনী এসে ওনাকে নিয়ে যাবেন? আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে, 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেইলি অবজারভার সহ সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো যে একদম ফিটফিটে পায়জামা পাঞ্জাবি, ওনার যে জুতার পালিশ, সেখানে চেহারা দেখা যায় উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেফতার করেছেন, উনি আত্মসমর্পণ করেছেন। সেদিন 25 মার্চ, কারো একটা আমরা তখন ছাত্র, ঢাকা শহরে পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে, সেদিন জাতি একটি দিক নির্দেশন অবস্থার মধ্যে ছিলেন। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা কোনো দিক নির্দেশনা দেন নাই। তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মগোপন করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো। বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে জিয়াউর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরের ইতিহাস হলো, উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনে ওনার প্রিয় সহধর্মিনীর কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, ঢাকা যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হবে, আর নইলে মাফ করে দেও। এই চিরকুটের পরে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকা আসলেন। উনি এই সিদ্ধেশ্বরে ওনার একজন আত্মীয়ের বাসায় আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালে 22 জুলাই পাক হানাদার বাহিনী বাড়িটি নির্ধারণ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে। ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন। বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেতে পারেন, তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ নয়। উনি যদি মুক্তি না পেতেন, তাহলে পাকিস্তান বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে ওনাকে ক্যান্টনমেন্টে থাকতে হতো। তাই আজকে আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা বহুদিন ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের এই পরিবার নাকি মুক্তিযুদ্ধের
তারা স্বাধীনতা চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছেন। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করেছেন সেটা হলো শেখ মুজিব। শেখ মুজিব পাকিস্তান থেকে এসে তাজউদ্দিন সাহেবকে সরে দিয়ে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেবকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। আমি এই কথাটি এই জন্য বলতে চাই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের মুক্তিযুদ্ধের একটি ইতিহাস আছে, সেটি হলো এই যে বরিশালের মোয়াজ্জেম হোসেন আলাল এখানে আছেন, বেগম মুজিব আনোয়ার হোসেন মঞ্জুর বাসায়, মানিক মিয়ার বাসায়, ধানমন্ডির বাসায় গেলেন, পাকিস্তানি একজন মেজর জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ সাহেব। সেখান থেকে বসে রাও ফারমান আলীর সাথে গভর্নর হাউজে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন, এবং সেই খাতাটি এখনও আপনারা যদি রাও ফারমান আলীর সাথে দেখা করতে গেলেন, যে গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেবের। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে, মেয়ের জামাইকে নিয়ে। কী কারণে? ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা, সে যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে। তারপর রাও ফারমান আলীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে সেদিনকার আপনার গাইনির প্রধান ছিলেন ডক্টর সুফিয়া বাদু। তার তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব তার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দেন। এই জন্মটি হচ্ছে ওনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বাইরে আর কোনো মুক্তিযুদ্ধ না। শেখ হাসিনা পুত্র সন্তান জন্ম দিয়েছেন পাকিস্তানিদের তত্ত্বাবধানে, পাখানা দেবেন। এটা হলো ওনাদের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস। তাই আমরা বলতে চাই, শেখ মুজিব কি করেছেন? 1975 সালের, আমি সংক্ষেপ করে দেব, 75 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার নোটিশে 4র্থ সংশোধনী পাশ করে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন, এবং উনি হয়ে গেলেন সার্বিক অর্থে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, এটা শেখ মুজিব হত্যা করলেন। সেই কারণে আমি নির্দ্বিধায় বলতে চাই, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনে, সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই। বিদায় এই মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণকারী সেনাবাহিনী, তারা সেদিন শেখ মুজিবের মৃত্যুটা অনিবার্য ছিল। তাই আমরা বলতে চাই, আজকে অনেকে এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জিয়া রহমান প্রথম বিদ্রোহ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন। আপনারা দেখবেন যতগুলো সেক্টর কমান্ডার, তারা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানীর নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বাটোয়ারা করে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কিসের উপর ভিত্তি করে আজকে আপনি প্রবাসী সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি একটি কথায় উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর জিয়া রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। সেই কারণেই আওয়ামী লীগ কোনোদিন তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই, পরিবারকে মূল্যায়ন করে নাই।
ঐতিহাসিক সত্য ঘটনাটি বলার কারণে। তাই আজকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ একটি ভারতাবাজির উপর সৃষ্টি করে বাংলাদেশকে লুণ্ঠনের একটি রাজত্বে পরিণত করেছিলেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর পর শতাব্দী দূরদৃষ্টি নেতা ছিলেন। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে একটি বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন। পরবর্তী পর্যায়ে উনি এই ফ্রন্ট থেকে 6টি রাজনৈতিক দল নিয়ে উনি জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং 1978 সালের একটি ঐতিহাসিক নির্বাচনে উনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন এবং আরেকদিকে গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। জিয়া রহমানের কি প্রতীক হবে? জাতীয়তাবাদী ফ্রন্টের তখনকার অন্যতম নেতা মশিউর রহমান জাদু ভাই, আমরা পল্টন ময়দানে সেই জনসভায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে উনি বললেন, মাননীয় নেতা, আপনি আমাদের ফ্রন্টের নেতা, আপনার কি প্রতীক হবে? উনি একগুচ্ছ ধানের ছড়া নিয়ে বললেন, মাওলানা ভাসানী এই দেশের শতাব্দীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, আপনাকে আমরা ভাসানী ন্যাপের মাওলানা ভাসানীর এই প্রতীক আপনাকে উপহার দিলাম, আপনার প্রতীক হচ্ছে ধানের শীষ। সেখান থেকেই আজকে বিএনপির এই প্রতীক হচ্ছে ধানের শীষ। তো অতএব আপনার কারা? ঢাকা আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের যত গণ অভ্যুত্থান হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। এবারকার এই 5ই আগস্টের এই বিপ্লবে, এই 5 বিপ্লব না, গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে শহীদ হয়েছেন, কোনো ছেলে গুলি খেয়েছেন, এটা আমাদের জানা নেই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সবাই হোম মিনিস্টারের বাসায় ছিলেন, নাইলে আইনমন্ত্রীর বাসায় ছিলেন, নাইলে আপনাদের বাবা মাকে নিয়ে হারুনের হোটেলে ভাত খেয়েছেন। 5ই আগস্টের পরে আপনারা রাস্তায় এসে মহা বিপ্লবী হয়ে গেলেন। আজকে আমি সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষবার স্লোগান দিয়েছ। আজকে বিপ্লবী হয়ে গেছো না? মানুষ কি তোমাদের ইতিহাস জানে না? তোমরা কেউ মেসে ছিল, কেউ হোস্টেলে ছিল, কে টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পরতেন, উনি 30,000 টাকার পাঞ্জাবি পরেন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, আর আপনাদের এই দিনে চেহারাগুলো, আপনাদের উপদেষ্টাদের একজন এপিএস যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা দুঃখ হাসতে হাসতে বলেছেন, আমার একটা পিয়ন আছে জাহাঙ্গীর, সেও 400 কোটি টাকার মালিক, আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনারা কয়েক মাসের মধ্যে আপনাদের পিয়েরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে? আপনারা গিয়ে সচিবালয় বৈষম্য বিরোধী আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন, বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন, বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন, এগুলো মানুষ জানে। আগামী দিনে আপনাদের আমলটা বের হবে। আমি কেয়ারটেকার সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী, এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম, আমরা বাসার ভাই ছিলেন, আপনারা সেদিন দেখেছেন সম্রাট আছে এখানে, সম্রাট ছিল, আমরা সেদিন মারা যেতে পারতাম। সেদিন গণ অভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব হিরো ছিলেন, যে জেনারেল ইরশাদকে ডিপ কমান্ডারদের বৈঠক ডেকে বললেন, আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন। সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারত, সেনাবাহিনী ক্ষমতা নেয়, কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণ অভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আপসীর নেত্রী 1986 সাল, আমার মনে আছে এখন, আমার এখানে 3টি হাড় ভাঙা আছে, হালাল আছে, বসার সাহেব আছে। আমরা সেদিন সারা রাত বেগম খালেদার সাথে ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম। বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন, অন্যান্য দলের নেতারা ফোন করছেন, সবাই নির্বাচনে যাবে, বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে। বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে
সাংবাদিকদের সাথে, দেশি বিদেশি সাংবাদিকদের বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।